আগুনের ভয়াবহ ঝুঁকিতে রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল মোকাবিলায় নেই কোনো প্রস্তুতি। লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বছর বছর গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়ছে না আয়। হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। করের আওতা বাড়ানোর পরামর্শ। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওড়াঞ্চলে নেই রোজার আমেজ। ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো জোগাতে পারছে না ইফতার ও সেহরি। সরকারি সহায়তা দাবি। এবং তিস্তার পানি বন্টন সমস্যা সমাধানে ভারত সরকার চেষ্টা চালাচ্ছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বললেন, এই ইস্যুতে মমতাকে আলোচনার টেবিলে রাখা জরুরি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। রাজধানীর বেশিরভাগ শপিং মল ও মার্কেটে রয়েছে আগুনের ভয়াবহ ঝুঁকি। যে কোনো সময় অগ্নিকাণ্ডে যেমন বিপুল পরিমাণ সম্পদহানির আশঙ্কা রয়েছে, তেমনি নিরাপদে বেরিয়ে আসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রয়েছে মানুষের জীবনের ঝুঁকি। ফায়ার সার্ভিস ও দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, যেসব মার্কেট ও শপিং মল আগুন নিভানোর নিজস্ব ব্যবস্থা রাখছে না, ঈদের আগেই তাদের লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। রাজধানীর বিভিন্ন শপিং মল আর মার্কেট প্রতিদিন লাখ লাখ মানুষের পদচারণায় মুখর থাকে। এসব মার্কেটে যে কোনো সময় শর্ট সার্কিট বা অসাবধানতা থেকে ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। রাজধানীর 1126টি শপিং মল ও মার্কেটের মধ্যে 1080টি প্রাথমিকভাবে অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য প্রস্তুত নয়। বেশিরভাগ মার্কেটেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যেখানে কিছু ব্যবস্থা আছে, তার বেশিরভাগই আবার মেয়াদ উত্তীর্ণ। এছাড়া এলোমেলোভাবে বৈদ্যুতিক তার টানা ও পানির যথেষ্ট ব্যবস্থা না থাকাও ঝুঁকি বাড়ার অন্যতম কারণ। নির্বাপনের কোনো ব্যবস্থা নাই, কখন কি হয় বলা যায় না। পানির কোনো পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই আমাদের। পর্যাপ্ত পানির ব্যবস্থা হলে ভালো হয়। তার দেখতেছেন, সবকিছু দেখতেছেন, যে কোনো সময় সার্কিট হয়ে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের আশায় আমরা বসে থাকি। রাজধানীর একটি বহুতল শপিং মল ও অফিসের ভেতরের চিত্র এটি। এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এভাবেই বৈদ্যুতিক তার টানা হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় এসব শপিং মল ও মার্কেটে দাহ্য জাতীয় বস্তুর আধিক্য থাকায় বড় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। ফায়ার সার্ভিসের এক প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর 1126টি শপিং মল ও মার্কেটের মধ্যে 679টি খুবই ঝুঁকিপূর্ণ, 401টি ঝুঁকিপূর্ণ আর মাত্র 46টি সন্তোষজনক। বঙ্গবাজার নিউ মার্কেটের কথা যদি বলেন, গাউসিয়া মার্কেটের কথা বলেন, এগুলা খুবই ভয়াবহ এবং ডেঞ্জারাস। এখানে আল্লাহর রহমত, যদি আগুন লাগে কি পরিমাণ লোক মারা যাবে কেউ কল্পনা করতে পারবে না। তাদেরকে আমরা চিঠি দিয়েছি, যদি এতেও কাজ না হয় তাহলে আমরা ঈদের আগে ইনশাল্লাহ একটা অভিযান চালাবো। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের হুঁশিয়ারি, অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা না রাখা হলে বাতিল করা হবে লাইসেন্স। কেউ এই ধরনের অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে আমরা তাদের লাইসেন্স যে আছে সেটা আমরা বাতিল করতে পারি। অগ্নি নিরাপত্তার ব্যবস্থা না নিলে আমরা আপনাকে ব্যবসা পরিচালনা করতে দিব না। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ঘাটতি থাকায় গত কয়েক বছরে রাজধানীর অনেক শপিং মলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকার কথা বলেছেন ক্রেতা বিক্রেতারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বছর বছর বাড়ছে গ্যাস, বিদ্যুতের দাম, বাড়ছে বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দাম। যদিও সে হারে বাড়ছে না আয়। ফলে দৈনন্দিন জীবনে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এরপরও তৃতীয়বারের মতো 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 2.5 লাখ টাকাই রাখা হয়েছে। এতে কম আয়ের করদাতারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আয়কর আইনজীবীদের পরামর্শ, করের বোঝা না বাড়িয়ে উচিত করের আওতা বাড়ানো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সরকারি হিসাবে জনগণের মাথাপিছু আয় বেড়েছে, স্থিতিশীল মূল্যস্ফীতি। তবে সাধারণ মানুষের অভিযোগ, দফায় দফায় বেড়েছে গ্যাস, বিদ্যুৎ সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। তাই মূল্যস্ফীতি স্থিতিশীল থাকার সরকারি হিসাবের সঙ্গে কোনো মিল নেই দৈনন্দিন জীবনে। এমন প্রেক্ষাপটে গেল 2 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকলেও এবার কিছুটা স্বস্তি চেয়েছিলেন করদাতারা। তবে 2017-18 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়ায় হতাশ কমায়ের করদাতারা। গ্যাস মূল্যটা অনেক বেড়ে গেছে হঠাৎ করে, যেমন
ফেব্রুয়ারিতে যেটা ছিল 450 টাকা, এখন এটা 950 টাকা। যেখানে 5% টাকা বেতনে বাড়তেছে, সেখানে আমাদের খরচ বাড়তেছে দেখা যাচ্ছে 20 থেকে 25%, যার কারণে ব্যক্তিগত করের সিলিংটা কমপক্ষে 3.5 লাখ টাকা করা উচিত। এই যদি করা না হয় তাহলে ন্যূনতম করদাতারা বেশিরভাগে ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি ভাড়া বাড়ছে, পণ্যের দাম বাড়ছে, সবকিছু মিলে দেখা গেছে আমাদের খরচটা অনেক বেড়ে গেছে, বাট ইনকামটা ওইভাবে বাড়ে না। অর্থনীতিবিদদের মতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ব্যক্তি খাতে করের হার অনেক বেশি। তাই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সহ সার্বিক পরিস্থিতিতে নতুন অর্থ বছরে চাপে পড়বেন করদাতারা। চালের দাম বেশি আছে, নতুন ভ্যাট আইন আসছে, সেক্ষেত্রে একটা আওতা বাড়বে। টাকার বিনিময় হারও এখন দুর্বল, ফলে এখন যারা করদাতা আছেন তাদের উপরে আরো বাড়তি একটা চাপ পড়বে। সর্বনিম্ন যে স্ল্যাবটা সেটা তো 7.5% নামিয়ে আনা হয়, তাহলে যারা সাধারণ ভোক্তা আছেন তাদের কিছুটা ট্যাক্স রিলিফ হবে। কর আইনজীবীরা বলছেন রাজস্ব আদায় বাড়াতে কমায়ের করদাতাদের উপর চাপ না দিয়ে করজাল বাড়ানোর দিকে নজর দিতে হবে এনবিআরকে। আরো করের নতুন নতুন পরিধি বৃদ্ধি করা যায়। যেসব বাড়িঘরের এখনো করের আওতায় আসে নাই সেগুলোকে করের আওতায় নিয়ে আসা। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও এখনো করের আওতার বাইরে রয়ে গেছে, ওইদিকে যদি জোর দেওয়া হয় তাহলে নিম্ন আয়ের করদাতাদের উপর করের বোঝা কমবে। সর্বশেষ 2014-15 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা 2,20,000 থেকে বাড়িয়ে 2.5 লাখ টাকা নির্ধারণ করে সরকার। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। অবশেষে দুঃখ ঘুচল সিলেটের বাণিজ্য শাখায় উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের। সিলেট সরকারি কলেজে চালু হচ্ছে 2 বিষয়ে অনার্স, খুশি ছাত্রছাত্রীরা। রোজার শুরুতেই বেশ জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। নিজের ও পরিবারের ঈদ পোশাকের জন্য নগরবাসী ছুটছেন দেশি বুটিক হাউসগুলোতে। উৎসবে গরমের স্বস্তির জন্য আরামদায়ক পোশাকের সন্ধান করছেন তারা। বুটিক হাউসগুলো কাপড়ের দাম রেখেছে নাগালের ভেতর। দেশি বুটিক হাউসগুলো ঘুরে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছেন বিথি হক। ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। একে তো উৎসব, তার উপর গ্রীষ্মকাল, বিরূপ প্রকৃতি আর ফ্যাশন দুটোই মাথায় রেখে এবারের ঈদে ক্রেতাদের পছন্দ দেশীয় বুটিক হাউসগুলো। চিন্তা করছি সুতির ভিতরে নরম কোনো কিছু, চোখের আরাম, গায়েও আরাম লাগবে, পরতে আরাম লাগবে। যেহেতু এখন গরমের সিজন, কটনের মধ্যে চাচ্ছি, কিন্তু যেহেতু ঈদ সাথে একটু গর্জিয়াস কাজও চাচ্ছি। ভিড় এড়াতে অনেকে কেনাকাটা সেরে নিলেও বেশিরভাগ ক্রেতাই ঘুরে দেখছেন, যাচাই করছেন। কাপড়ের মান ও দাম নিয়েও সন্তুষ্ট তারা। রমজান তো কেবল শুরু, আমরা জাস্ট দেখছি যে দেশীয় জিনিসগুলো কেমন। জাস্ট শুরু করলাম, এখনো দেখা শুরু হয়নি পুরোপুরি। কেনার জন্য আরো কয়েকদিন পরে আমরা কিনবো। দাম বাজেটের ভেতরেই মনে হচ্ছে। ক্রেতার চাহিদা অনুযায়ী সুতি আর তাঁতের আরামদায়ক কাপড় এনেছে ফ্যাশন হাউসগুলো। সঙ্গে আছে উজ্জ্বল রং আর বাহারি নকশা। দামও রয়েছে নাগালের মধ্যে। বিক্রেতারা জানালেন আগামী সপ্তাহ থেকেই আসতে শুরু করবে ঈদের আরো কালেকশন। ঈদটা যেহেতু আসলে গরমের মধ্যে পড়েছে, আমরা ওইভাবে চিন্তা ভাবনা করে অধিকাংশ প্রোডাক্টগুলো করা হয়েছে কটনের মধ্যে। প্রোডাকশন চলতেছে আমাদের, দেখা যাচ্ছে নেক্সট সপ্তাহ থেকে সবকিছু পেয়ে যাবো। আগামী সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে ঈদের কেনাকাটা, এমন প্রত্যাশা বিক্রেতাদের। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলে নেই রমজানের আমেজ। পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো অর্থের অভাবে ইফতার ও সেহরিতে ঠিকমতো খেতে পারছেন না। এদিকে রমজান উপলক্ষে সরকারের আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও ব্যক্তি বা বেসরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শাক সবজি ও রুটি ওই যাই জোগাড় করলাম ওইটি দিয়ে চলতেছে, খাইতেছে। রমজান মাসে এভাবেই দুর্দশার কথা জানালেন সুনামগঞ্জের সদর উপজেলার লালপুর গ্রামের সূর্যাবানু। গত 2 মাস আগে পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল হারিয়ে নিঃস্ব এখন তার পরিবার। একই পরিস্থিতি হাওড়াঞ্চলের হাজার হাজার মানুষের। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে 142টি হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে 1,67,000 হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যায়। এতে প্রায় 3,000 কোটি টাকার ফসলহানি হয়। এ অবস্থায় দুমুঠো খাবার জোটানোই কঠিন হয়ে গেছে হাওরবাসীর। সেহরিতে পানি ভাত আর ইফতারে রুটি শাক পাতা দিয়ে চলছে রোজা পালন। দই তরকারি এইসব কিছু রুজি রোজগার নাই, ব্যবসা বাণিজ্য নাই, এগুলা কিনে আনতে গিয়ে আমরা অনেক কষ্ট হইতেছে। হাঁস মুরগি যা কিছু আসলো সবাই আপনার তুফানে চলে গেছে। মাছ কিনতে পারি না, গুছ কিনতে পারি না, অনকি দা নুন দা ওই দুধকে দিয়া ভর্তা কইরা খাওয়া হনের দিন আমরা যাইতো কোনো মতে। সরকারে আমরা দিতে পারে তো আমরা
ইস্তারি বাবা করে আমরা করতারি। শুধু ইফতারের জন্য আলাদাভাবে কোনো কিছু আসে নাই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, হয়তো আমরা তখন যদি এতে কিছু পেয়ে থাকি তা আমরা ক্ষতিগ্রস্তর মাঝখানে তা বিতরণ করে দিই। রমজানে একই অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া, শামপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। ফসল হারিয়ে আর্থিক অনটনে থাকা এই মানুষগুলো খেয়ে না খেয়ে অতি কষ্টে রোজা পালন করছেন। টাকার অভাবে বাজার সদাই করতে পারছেন না অনেকেই। অন্যান্য বারের মতো ইফতারির দোকানগুলোতে নেই ক্রেতার ভিড়ও। গরনা এক সুন্দর ভাত, এই যে রোজাটা আইছে মানে এক জিনিস কিনে খাই আমরা কত কিছু করবাম, এটা তো কিছু ভাত আছে না। রোজায় এক ঘরে দোলা ভাত, এক ঘরে দোলা ভাত যদি দেয় ঠিক খাই। অন্য বছর আমরা ইফতারি অনেক আইটেম বাড়াইছি, পেঁয়াজি বেগুনি টেগুনি, এই বছর আইটেম কমাইছি, খাই না কোনো রকমের আমরা খালি চলে যেতেছি। রমজানে সরকারিভাবে না হলেও বেসরকারি উদ্যোগে অসহায় মানুষগুলোকে সহায়তার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোজাকে উল্লেখ করে সরকারিভাবে সে অর্থে সেরকম কোনো পরিকল্পনা নেই, তবে বেসরকারি উদ্যোগে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 1 এপ্রিলে বন্যা ও পাহাড়ি ঢলে নেত্রকোনার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন সহ 6টি উপজেলার 70,000 হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। এতে 1.5 লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হন। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। মেহেরপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত ডাকাত, মারা গেছে বন্দুকযুদ্ধে। গতরাতে সদর উপজেলার নূরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নূরপুর গ্রামের একটি কাঁঠাল বাগানে কয়েকজন তালিকাভুক্ত ডাকাত অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ফিরাতুলের লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় শাটারগান, গুলি, ককটেল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র। ফিরাতুলের বিরুদ্ধে সদর ও মুজিবনগর থানায় হত্যা ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধের 10টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। আমাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আমাদের উপরে গুলি ছুটতে শুরু করে, তখন আমরা পাল্টা গুলি ছুটতে শুরু করি। এরপরে আশেপাশের গ্রাম থেকে লোকজন দৌড়ে আসে। এক পর্যায়ে তারা চলে যায়, ভেগে যায়। 10-12 জন ছিল আমাদের ধারণা। এরপরে আমরা লোকজন সহ বাগানে তল্লাশি করে দেখি যে একজন নিহত হয়েছে এবং স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে যে তার নাম হচ্ছে ফেরাতুল একজন সন্ত্রাসী। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে মাগুরায় দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এই কারণে সকালে শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ড থেকে কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে মাগুরা থেকে নড়াইল ও যশোর সহ অভ্যন্তরীণ সব রুটের যান চলাচল। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে অটোরিকশা করে গন্তব্যে রওনা হলেও দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। গত শনিবার বাস ভাড়া নিয়ে সদর উপজেলার মালিকগ্রাম এলাকায় এক চালককে পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর প্রতিবাদে গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সময় সংবাদে আরো থাকছে। ব্রিটেনে 8 জুনের নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের জরিপে এগিয়ে করবিন। তরুণ ভোটাররা পাল্টে দিতে পারে হিসেব নিকেশ, ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত বিশ্লেষকদের। অবশেষে দুঃখ ঘুচছে সিলেটের বাণিজ্য শাখায় উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের। সিলেট সরকারি কলেজে চালু হচ্ছে বাণিজ্য বিভাগে 2 বিষয় অনার্স। এ খবরে খুশি শিক্ষার্থীরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তে বাড়তি টাকা খরচের হাত থেকে মুক্তি পাবেন তারা। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেট শহরে রয়েছে 3টি সরকারি কলেজ। এই 3টি কলেজের মধ্যে এমসি কলেজ ও মহিলা কলেজে বিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। আর সিলেট সরকারি কলেজে পড়ানো হয় শুধুমাত্র ডিগ্রি পাস কোর্স। এখানে সরকারি কলেজগুলোতে বাণিজ্যিক বিষয়ে অনার্স কোর্স চালু না থাকায় কমার্সের শিক্ষার্থীরা বাধ্য হয়ে ভর্তি হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা বলছেন, এতে করে তাদের ওপর বাড়তি ফির চাপ পড়ছে, আর গরিব মেধাবীরা বাধ্য হচ্ছে কলেজগুলোতে অন্য বিষয়ে উচ্চশিক্ষা নিতে। ইচ্ছা ছিল কমার্সের সাবজেক্টে ভর্তি হওয়ার, কিন্তু আমাদের সিলেটে সেই সুযোগ নাই। প্রাইভেট ভার্সিটিতে পড়তে গেলে আমাদের অনেক কষ্ট হইতেছে, তো সরকারি কলেজে পড়লে আমাদের ওইরকম কষ্ট কিছু হইতো না। সম্প্রতি শিক্ষামন্ত্রী সরকারি কলেজ পরিদর্শনে এসে উন্নত অবকাঠামো দেখে অনার্স চালুর আশ্বাস দেন। অধ্যক্ষ জানিয়েছেন, চলতি সেশনেই অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সহ 5টি বিষয়ে চালু হচ্ছে অনার্স। আমাদের কলেজে চালু হলেই সিলেট শহরে
সর্বপ্রথম সরকারি কলেজে এই বিষয়গুলির উপর অনার্স কোর্স চালু হবে, আর এছাড়াও আরও 4টা বিষয় চালুর প্রক্রিয়াধীন আছে। সরকারি কলেজে অনার্স চালুর খবরে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। তারা বলছে এখন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দৌড়াতে হবে না, কলেজে বাড়ছে 21টি শিক্ষকের পদও। সরকারি কলেজে অনার্স চালু হয়েছে, এটা শুনে আমরা অনেক আনন্দিত। এটা আমাদের সৌভাগ্য যে আমরা সরকারি কলেজে অনার্স কমপ্লিট করতে পারবো। লেকচারের পোস্ট আছে 10টা, আর অ্যাসোসিয়েট প্রফেসর 10টা, 20টা, আর 4টা হচ্ছে কর্মচারীদের জন্য 24টা, আর একটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল পোস্ট। তো আমরা নতুন এই 25টা পোস্ট আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি। 1964 সালে নগরীর টিলাগড় এলাকায় 55 বিঘা জমির ওপর সিলেট সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে আজ দুপুরের পর সুপ্রিম কোর্টের বিচার কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রধান বিচারপতি হিসেবে অবসর গ্রহণের পর 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার অধীনেই অনুষ্ঠিত হয় 8ম জাতীয় সংসদ নির্বাচন। লতিফুর রহমান 1936 সালে যশোর শহরে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। আবারও ঈদ কেনাকাটার খবর। ময়মনসিংহে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। ছোট দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়লেও বিপণী বিতানে আশানুরূপ বেচাকেনা শুরু হয়নি। তবে 15 রোজা থেকে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। এদিকে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। রোজা শুরু হওয়ার সাথে সাথে ময়মনসিংহের মার্কেটগুলোতে ভিড় বাড়ছে। পছন্দের পোশাক কিনতে সবাই ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। বড়দের পাশাপাশি ব্যস্ত ছোটরাও। মূলত শেষ সময়ের ভিড় এড়াতেই ঈদের কেনাকাটা আগে ভাগে সেরে নিচ্ছেন অনেকে। শাড়ি ও তৈরি পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি ক্রেতাদের। আমি মামার সাথে মার্কেটে এসেছি, জামা কিনেছি, জুতো কিনেছি। আমি 3টা ফ্রক কিনেছি, পরে জুতো কিনবো আর অনেক কিছু কিনবো। এবারে কালেকশন গুলো তুলনামূলক প্রাইসের সাথেও ঠিক আছে, ভালো। পরে কিনলে ভিড় হবে বা অনেক জ্যাম, কিনতে কষ্ট হবে, এই কারণে তাড়াতাড়ি আসছি। এখন শিশু ও মেয়েদের পোশাকই বেশি বিক্রি হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি বলে জানান ক্রেতারা। আইসিজি ইন্ডিয়ান প্রিন্টগুলি এগুলি আপনার বিক্রি হচ্ছে বেশি। তারপরে বুটিক্সের কিছু প্রিন্ট আছে, এগুলো বাজার করতে যে আমাদের কাছে বেশি মনে হচ্ছে একটু প্রাইসটা। কম আয় রোজগারের লোক তাদের জন্য এটা তো বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। এবার একটু দাম বেশি, গতবারের চেয়ে বেশি, এবং মালের প্রাইসও বেশি। এবার শাড়ির দাম ইন্ডিয়াতে আমরা মাল কালেকশন করি, যে শাড়ি আমার কাছে 5000, এটা বলছে 5200-300। আর এমনি নর্মাল যেগুলি সুতি শাড়ি আছে প্রিন্টের টাঙ্গাইল শাড়ি, এগুলি দাম বেশি বাড়ে নাই। বড় বড় বিপণী বিতান বাহারি পোশাকের পসরা সাজালেও আশানুরূপ বেচাকেনা নেই এখনো। ঈদের কেনাকাটা মোটামুটি এখনো শুরু ঠিক মতো হয় নাই। আশা করা যায় ইনশাল্লাহ বেচাকেনা বাড়বে আর কি। ঈদ যখন কাছে আসবে তখন দালালির সুযোগ থাকে না, বসার দিতে পারি না, অল্প জায়গা তো বসতে পারে না কাস্টমার। 15 রোজার পর থেকে বেচাকেনার হারটা বাড়বে, এটাই আমরা আশা করতেছি। ময়মনসিংহ শহরে ছোট বড় মিলিয়ে শতাধিক বিপণী বিতান রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বরগুনার পায়রা ও বিষখালী নদীর ওপর দুটি সেতু পাল্টে দিতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অবস্থা। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার সঙ্গে মোংলা ও বেনাপোল বন্দর খুব সহজে যুক্ত হতে পারে এর মাধ্যমে। এছাড়া সেতু দুটির উপর নির্ভর করছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। পাশাপাশি যাতায়াতের ভোগান্তি কমবে জেলাবাসীর। স্থানীয় সংসদ সদস্য বলছেন সরকারের এ ব্যাপারে পরিকল্পনা আছে। এস এম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। দেশের দক্ষিণের একটি জেলা বরগুনা পায়রা ও বিষখালী নদী জেলা শহর থেকে 4টি উপজেলাকে বিচ্ছিন্ন করেছে, যার ফলে ভোগান্তির শেষ নেই জেলাবাসীর। রাত্র 9টার পর আর এখানে কোনো ট্রলার বা ফেরি কিছুই থাকে না। আমার বাড়ি একজন পেশেন্ট যদি থাকে, আমার চিকিৎসার জন্য বরগুনা যেতে হবে, বরিশাল আসতে হবে, এই পথ এছাড়া আমাদের কোনো ওয়ে নাই। সেতু দুটি নির্মাণ হলে তৃতীয় সমুদ্র বন্দর পায়রার সাথে খুব সহজে সরাসরি যোগাযোগ সম্ভব হবে মংলা সমুদ্র বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে। ফলে পায়রা বন্দরে খালাস হওয়া পণ্য খুব সহজে ভারতে পাঠানো সম্ভব হবে। পাশাপাশি পর্যটকরা স্বল্প সময়ে খুব সহজে সোনাকাটা ও হরিণঘাটা পর্যটন কেন্দ্র দেখতে পারবেন। এতে বিকাশ ঘটবে পর্যটন শিল্পেরও। সাগরের আবহ, আরেকদিকে এই যে স্নিগ্ধ বনের
যে একটি আকর্ষণ, এই বিষয়গুলোকে উপভোগ করতে হলে সেখানে যেতে যে সময় লেগে যায় পর্যটকরা আগ্রহ হারিয়ে ফেলেন। পায়রা বন্দর থেকে যদি মালামাল খালাস হওয়ার পরে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের এই বরগুনার পায়রা নদীতে এবং বিষখালী নদীতে দুটি ব্রিজ নির্মাণ করা একান্ত দরকার। স্থানীয় সংসদ সদস্য জানালেন, সেতুকে কেন্দ্র করে উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। বিষখালী উপর যদি ব্রিজটা হয়ে যায় তাহলে এই এলাকাটা এই পায়রা সমুদ্র বন্দর, মোংলা সমুদ্র বন্দর, এই পাশাপাশি এই অঞ্চলটা বামনা পাথরঘাটা বেতাগী উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত। গত বছরের নভেম্বরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বাস দেন, নবম ও দশম মৈত্রী সেতু নির্মাণ করতে সহায়তা করবে চীন। আর এই সেতু দুটির মধ্যে বরগুনার আমতলীর পায়রা নদীর উপর একটি সেতু হতে পারে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। তিস্তার পানি বন্টন সমস্যা সমাধানে ভারত সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিস্তা ইস্যুতে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গ্রহণযোগ্য একটি চুক্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরে তিস্তা চুক্তি সম্পাদনের একটি সম্ভাবনা তৈরি হলেও পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর একক বিরোধিতায় এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বরং অস্তিত্ব নেই এমন কিছু নদীর পানি বন্টনের প্রস্তাব দিয়ে তিস্তার বিষয়টি এড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা লক্ষণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস ও বিষয়টি আলোচনায় গত মাসে মমতাকে দিল্লিতে ডেকে পাঠানো তারই ইঙ্গিত বহন করে। সেই আলোচনায়ও তিস্তার বিষয়টি এড়িয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিন্ন মাথাভাঙা নদী দিয়ে পশ্চিমবঙ্গে পানি দূষণের পাল্টা অভিযোগ তোলেন মমতা। এ অবস্থায় দীর্ঘদিনের তিস্তা সমস্যা সমাধান অধরা হয়ে দাঁড়ালেও বাংলাদেশের মতো ভারতের কেন্দ্রীয় সরকারও হাল ছাড়তে রাজি নয়। এবার মমতাকে আলোচনার টেবিলে আনতে যা করণীয় তাই করা হবে বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বার্ষিক সংবাদ সম্মেলনে তিস্তা বিষয়ে এক প্রশ্নোত্তরে এ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিস্তা নিয়ে ভারত বাংলাদেশ দুদেশে সমস্যা আছে। এই চুক্তির জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব না। সবার আগে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে আলোচনা টেবিলে আনা জরুরি। আমরা সেই চেষ্টাই করছি। মমতা এরই মধ্যে অন্য 3টি নদীর পানি বন্টনের প্রস্তাব দিয়েছেন। সেগুলোর বাস্তবায়ন সম্ভব কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। একটি ভালো চুক্তির জন্য ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বাংলাদেশ এই 3 পক্ষকে সমঝোতায় পৌঁছাতে হবে। আর আমরা এ ব্যাপারে অত্যন্ত আশাবাদী। बहुत ही आशान्वित हूं कि तीस्ता पर भी एग्रीमेंट होगा, सहमति बनेगी। এর আগে 2010 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে কংগ্রেস সরকারও তিস্তা পানি বন্টন চুক্তি দ্রুত সম্পাদন করা উচিত বলে মত দেয়। পরের বছর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে আসলেও মমতার বিরোধিতার কারণেই তিস্তা নিয়ে কোনো কুল কিনারা হয়নি। 2015 সালে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ব্রিটেনে 8 জুনের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সমর্থন আদায়ে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সবশেষ জরিপে সাধারণ ভোটারদের মধ্যে জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি এগিয়ে আছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে বিশ্লেষকরাও একটি ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনাই দেখছে। এবারের নির্বাচনে তরুণ ভোটাররা পাল্টে দিতে পারে হিসেব নিকেশ, বলছেন তারা। এরই মধ্যে তরুণদের সমর্থন আদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছে লেবার পার্টি। বিস্তারিত দেখুন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনের নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় ব্যস্ত কনজারভেটিভ, লেবার সহ রাজনৈতিক দলগুলো। নিজ নিজ ভোট ব্যাংকে ভোটারদের পাল্লা ভারী করতে দিনভর প্রচারণায় ব্যস্ত দলের শীর্ষ নেতা থেকে কর্মী পর্যায়ে সবাই। নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ব্রেক্সিট সঠিকভাবে সম্পন্ন করার জন্যই কনজারভেটিভ পার্টিকে ভোট দেওয়া প্রয়োজন বলে মনে করছেন কনজারভেটিভ দলীয় সাবেক এই এমপি প্রার্থী। ইউরোপের মধ্যে যদি ভালো করে যদি ব্রেক্সিটটাকে অন্তত না করতে পারে তাইলে কিন্তু টেরোরিজমের জন্য এই দেশ আরো আক্রান্ত হবে। অন্যদিকে অভিবাসী বান্ধব দল হিসেবে পরিচিত লেবার পার্টিকে ভোট দিলে ব্রিটেনবাসী আগামী দিনে উন্নয়নমুখী পরিবর্তন দেখতে পাবে বলে মনে করছেন লেবার দলীয়রা। ব্রিটেনের
ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির ঐক্যকে ধরে রাখতে লেবার পার্টির বিকল্প নেই বলেও মনে করেন তারা। লেবার সরকার যদি আমরা দেখতে চাই আমাদের কমিউনিটির স্বার্থে, তাহলে আমাদের 8 তারিখে রমজান মাসে আমরা সব বাড়ি হয়ে আমরা লেবার সরকারে দিতে হবে। পার্টি যে ম্যানিফেস্টো অত্যন্ত ভালো, সেটা আমাদের পারপাস সার্ভ করবে, কমিউনিটির জন্য ভালো হবে, ইকোনমির জন্য ভালো হবে, লেখাপড়ার জন্য ভালো হবে। এই জন্য সব দিক বিবেচনা করে আমরা লেবার পার্টিকে আমরা সাপোর্ট করেছি এবং করে যাচ্ছি। সম্প্রতি 50,000 ব্রিটিশ নাগরিকদের মধ্যে পরিচালিত এক জরিপে দেখা যায় বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি 310 আসনে ও লেবার পার্টি 257 আসনে জয়লাভ করতে পারে। বর্তমান পার্লামেন্ট আসন সংখ্যা অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যে কোনো দলকে কমপক্ষে 326টি আসন পেতে হবে। জরিপের ফলাফল অনুযায়ী সরকার গঠন করতে হলে ব্রিটেনের বিভিন্ন পলিসি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অনেকের। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন ব্রিটেন, বিশেষভাবে ব্রেক্সিটের ইস্যু নিয়ে যেগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এই জন্য এককভাবে গভর্নমেন্ট নিয়ে আসা এবং মেজরিটি নিয়ে আসা, এটা আসলে ব্রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। গত নির্বাচনে 65 বছরের বেশি বয়সীরা যে হারে ভোট দিয়েছেন, একই হারে 25 বছরের কম বয়সীরা যদি এবার ভোট কেন্দ্রে যান, তাহলে ক্ষমতাসীনদেরও সংখ্যাগরিষ্ঠতা ঝুলে যাবে। নির্বাচনকে ঘিরে ভোটের নানা বিশ্লেষণ এমনটাই ইঙ্গিত দিচ্ছে। কিছুদিন আগেও বিভিন্ন জরিপে এগিয়ে ছিল কনজারভেটিভ পার্টি, তবে সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডনে দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে ভোটারদের মাঝে মানসিকতার পরিবর্তন হতে পারে, যা কিনা পাল্টে দিতে পারে ভোটের মাঠের সব হিসেব নিকেশ। বিশ্লেষকরা ধারণা করছেন এবার হয়তো ঝুলন্ত পার্লামেন্ট হওয়ারই সম্ভাবনা বেশি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পেছনে দলের ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান ও বিসিবি পরিচালক আজম নাসির। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর সব ক্ষমতায় টাইগারদের আছে বলেও জানান তারা। আসলে টিকে থাকার শেষ আশাটুকু ধরে রাখতে 3 বিভাগেই টাইগারদের সেরাটা উজাড় করে দেওয়ার পরামর্শ দিয়েছেন এই দুজন। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে 305 রানের বড় স্কোর, কিন্তু পরের ম্যাচে উল্টো রথে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ছাড়া স্টার্ক ও জাম্পাদের বোলিং তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারলেন না কোনো ব্যাটসম্যান। কিন্তু কেনিংটন ওভালে কেন এমন ছন্দপতন? তামিম ভালো খেলছে, বাট তার সাথে মনে করেন যে কিছু বাকিদেরকে কিন্তু ভালো করা উচিত ছিল। কোনো লম্বা একটা পার্টনারশিপ হয়নি, একটা পার্টনারশিপটা খুবই দরকার ছিল এবং আপনার ওয়ান ডেতে কিন্তু পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমিও আশা করেছিলাম, বাট এটা করতে ব্যর্থ হয়, রানটা কম হয়েছে। শ্রীলঙ্কা সফরের পরপরই ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প, এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। বছরের শুরু থেকেই টানা খেলার মাঝে আছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মেলে ধরতে না পারার পেছনে কি এটাও হতে পারে বড় কোনো কারণ? তবে তা মানতে নারাজ এই বিসিবি পরিচালক। এটা কোনো বিষয় না, এটা তো এখন তো খেলছে, আরো লম্বা সফর করছে না বাংলা টিম, এটা করছে। আসলে হলো যে এটা না আজকের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি, এটা হলো যে বাস্তবতা। 9 জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গেল 24 মে ত্রিদেশীয় সিরিজে এই নিউজিল্যান্ডকেই 5 উইকেটে হারিয়েছিল টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুটা হলেও আশার আলো আছে মাশরাফিদের সামনে। তবে এজন্য শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানো ছাড়াও তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষ দলগুলোর ফলাফলের দিকেও। যদিও কিউইদের হারানো টাইগারদের জন্য কঠিন হবে না বলে মনে করেন আকরাম খান ও নাসির। বা একটা দুইটা ম্যাচ আমাদের খারাপ হয়েছে, মানে এটার জন্য আমাদের ওদের উপর বিশ্বাস হারানোটা ঠিক হবে না। আমরা তো অবশ্যই প্রত্যাশা করি নিউজিল্যান্ডকে হারানোর মতো সক্ষমতা বাংলাদেশের আছে আর কি। আমরা আশা করি ওই ম্যাচটা বাংলাদেশ জিতবে আর কি। সব বিভাগে জ্বলে উঠতে পারলে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব বলেই মনে করেন তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগুনের ভয়াবহ ঝুঁকিতে রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল। মোকাবিলায় নেই কোনো প্রস্তুতি। লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বছর বছর গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়ছে না আয়। হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। করের আওতা বাড়ানোর পরামর্শ। সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওড়া অঞ্চলে নেই রোজার আমেজ। ফসল হারিয়ে নিঃস্ব মানুষগুলো জোগাতে পারছে না ইফতার ও সেহরি। সরকারি সহায়তার দাবি। এবং তিস্তার পানি বন্টন সমস্যার সমাধানে ভারত সরকার চেষ্টা চালাচ্ছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ বললেন, এই ইস্যুতে মমতাকে আলোচনার টেবিলে রাখা জরুরি।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।